আলাইকুম। আপডেট স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আপডেট অ্যান্ড স্কুলের পক্ষ থেকে আজকে আলোচনার বিষয় হচ্ছে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্র বইয়ের প্রথম অধ্যায়। এবং আজকে আমরা এই অধ্যায়ের একদম গুরুত্বপূর্ণ একটি বোর্ড কোশ্চেন সমাধান করব। তো আজকে আমরা যে বোর্ড কোশ্চেনটি সমাধান করব সেটি হচ্ছে ভাইয়া যশোর বোর্ড 2023 সালে আসছে। যাদের কাছে প্রশ্নটি নাই তোমরা একটু স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। ঠিক আছে। তো ভাইয়া আমরা এখন খুবই সহজভাবে এটা সমাধান করার চেষ্টা করব এবং তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা করবে, তাহলে অবশ্যই তোমরাও শিখতে পারবে। তো চলো শুরু করা যাক। আমরা প্রথমে উদ্দীপকটি পড়ি। উদ্দীপকে বলেছেন জনাব শাকিল 2022 সালে 1 জানুয়ারি তারিখে 80,000 টাকা এবং 70,000 টাকার অফিস সরঞ্জাম, 40,000 টাকা ব্যাংক ঋণ নিয়ে ব্যবসা শুরু করেন এবং উক্ত মাসে তার ব্যবসার অন্যান্য লেনদেনগুলো হলো জুনের 2 তারিখ পণ্য ক্রয় নগদে 10,000 টাকা, আয়কর প্রদান করা হলো 2,000 টাকা, অফিস কর্মীকে বেতন প্রদান করা হলো 80,000 টাকা, জুন 10 অফিসের জন্য একটি ল্যাপটপ ক্রয় করা হলো 30,000 টাকা, জুন 15 নিজ প্রয়োজনে পণ্য উত্তোলন করা হলো 3,000 টাকা এবং জুন 28 নগদে পণ্য বিক্রয় 20,000 টাকা। তো ভাই এই হচ্ছে উদ্দীপকটা এবং আমাদের প্রথমেই বলা হয়েছে যে জনাব শাকিলের মোট উত্তোলনের পরিমাণ নির্ণয় করো। তো ভাইয়া প্রথম হচ্ছে তোমাদের জানতে হবে যে উত্তোলন কোনগুলো। এখন ভাইয়া উত্তোলন হচ্ছে হলো মালিক ব্যবসা প্রতিষ্ঠান থেকে যে যা কিছু নিয়ে যাবে তাই আমরা উত্তোলন নামে লিখবো এবং ব্যবসা প্রতিষ্ঠানে যা কিছু দিবেন সেটাকে আমরা মূলধন নামে লিখবো। তো উত্তোলন হচ্ছে মালিক যা কিছু নিবে। এখন মালিক পণ্য নিতে পারে, নগদ অর্থ নিতে পারে, অথবা কোনো সেবা গ্রহণ করতে পারে। তা মালিক যাই না আমরা সেটাকে উত্তোলন নামে লিখবো। তো দেখো ভাইয়া প্রথমেই জুনের 4 তারিখ, জুন 4 তারিখ বলা হয়েছে যে আয়কর প্রদান করা হলো 2,000 টাকা। তবে আয়কর হচ্ছে মালিক তার ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করে থাকেন। এটা তোমরা মনে রাখবে যে আয়কর হচ্ছে আমরা মালিকের পিছনে ওটা ব্যয় করে থাকি, মালিকের একটা ব্যক্তিগত এটা খরচ। তো আয়কর যখন মালিক নিয়ে যাবে তখন সেটাকে আমরা উত্তোলন নামে লিখবো। তো চলো লিখি, তোমাদের ঘরটা একটু বুঝিয়ে দিই। ঘরটা হবে তারিখ, বিবরণ, টাকা, টাকা। তো প্রথমে আমরা তারিখে ঘরে লিখবো 2022 সাল, 2022 সাল জানুয়ারির 1 তারিখ, সরি জুনের 4 তারিখ। এখন দেখো ভাইয়া ক নম্বর প্রশ্নে বলেছেন জনাব শাকিলের মোট উত্তোলনের পরিমাণ নির্ণয় করো। অর্থাৎ মালিক জনাব শাকিল তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে যে যা কিছু উত্তোলন করেছে সেগুলো আমাদেরকে লিপিবদ্ধ করতে হবে। তাহলে প্রথমেই দেখো জুনের 4 তারিখে, জুনের 4 তারিখে হচ্ছে আয়কর প্রদান করা হলো 2,000 টাকা। অর্থাৎ মালিকের পেছনে আমরা আয়কর, আয়কর হচ্ছে ভাইয়া উত্তোলন তোমাদের আগে জানতে হবে যে উত্তোলন কোনগুলো। উত্তোলন হচ্ছে অনেক কিছু হতে পারে, যেমন ধরো আয়কর প্রদান করা হলো, আবার জীবন বীমা প্রিমিয়াম, তারপরে মালিক পণ্য উত্তোলন করতে পারে, নগদ টাকা নিয়ে যেতে পারে। তো এটা হচ্ছে আয়কর প্রদান করা হলো। আয়কর আমরা মালিকের পেছনে দিয়ে থাকি। আয়কর প্রদান করা হয়েছে ভাইয়া 2,000 টাকা। তো আয়করকে আমরা দুই ভাবে লিখতে পারি, আয়করও লিখতে পারি আবার হচ্ছে উত্তোলন নামেও লিখতে পারি। তো আমরা আয়কর নামে লিখি। আয়কর প্রদান 2,000 টাকা। তারপরে দেখো ভাইয়া জুনের 15 তারিখ নিজ প্রয়োজনে পণ্য উত্তোলন করেন। অর্থাৎ মালিক এখানে ব্যবসা প্রতিষ্ঠান থেকে নিজের প্রয়োজনে, ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন করে নিয়ে গেছেন। তো মালিক যখন নিজ প্রয়োজনে নিয়ে যাবে কোনো কিছু তখন আমরা এটাকে উত্তোলন নামে লিখবো। তাহলে চলো লিখি, পণ্য উত্তোলন লিখেছেন, তাহলে আমরা পণ্য উত্তোলন নামে লিপিবদ্ধ করবো। জুনের 15 তারিখ, জুনের 15 তারিখ পণ্য উত্তোলন, পণ্য উত্তোলন করেছেন 3,000 টাকা। তারপর আমরা এই দুটোকে, এই দুইটা টাকাকে যোগ করে এই পাশে লিখে দেবো, 3,000 আর 2,000। তারপরে এইটাকে আমরা ক্লোজ করে দিব, 5,000 টাকা। তো দেখো ভাইয়া ক নাম্বারটা আমাদের উত্তর করা শেষ হয়ে গেছে। এখন আমরা খ
নাম্বার প্রশ্নটাকে বুঝিয়ে দিব। তো ভাইয়া এখন আমরা নাম্বার প্রশ্নটির উত্তর করব। তো নাম্বার প্রশ্নটিতে বলছে যে ভাইয়া জুনের 2 তারিখ, 4 তারিখ, 10 তারিখ এবং 28 তারিখের লেনদেনগুলো হিসাব খাত নির্ণয় করে হিসাবের শ্রেণী বিভাগ দেখাতে বলেছে। অর্থাৎ আমাদের হিসাব খাত নির্ণয় করে হিসাবের শ্রেণী নির্ণয় করতে হবে। তো এইটার জন্য আমাদের আরো কিছু বিষয় জানতে হবে, যেমন আধুনিক হিসাব বিজ্ঞানের হিসাব হচ্ছে 5 প্রকার। তো 5 প্রকার এই যে আমি লিখে রেখেছি: সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, আয় এবং ব্যয়। তবে এর মধ্যে আমাদের জাবেদা জানার জন্য হালকা একটু ধারণার প্রয়োজন। তো আমরা হালকাভাবে একটু জেনে নিব এবং জাবেদা নিয়ে পরবর্তীতে আরো বিস্তারিত আলোচনা করব। তো জাবেদার একটু বিষয় লক্ষ্য করো যে এই যে লিখে রেখেছি যে সব সব বৃদ্ধি পেলে ডেবিট এবং যদি হ্রাস পায় হ্রাস পেলে ক্রেডিট। অর্থাৎ হচ্ছে এই যে সম্পদ আর হচ্ছে ব্যয়, এই সম্পদ আর ব্যয় যদি বৃদ্ধি পায় তাহলে আমরা ডেবিট দিব, আর যদি হ্রাস পায় তাহলে ক্রেডিট করব। এবং এই যে আদম লিখে রেখেছি, আদম অর্থাৎ হচ্ছে আয়, দায় এবং হচ্ছে মালিকানা সত্ত্ব। এই আয়, দায় এবং মালিকানা সত্ত্ব যদি বৃদ্ধি পায় তাহলে হবে ক্রেডিট, আর যদি হ্রাস পায় তাহলে হবে ডেবিট। তবে এতটুকু বিষয় যদি আমরা মাথায় রাখতে পারি তাহলে আমরা এই প্রশ্নটার উত্তর করতে পারবো। তো দেখি প্রথমেই কি বলেছে। জুনের 2 তারিখ, জুনের 2 তারিখ হচ্ছে পণ্য ক্রয় নগদে 10,000 টাকা। অর্থাৎ আমরা নগদ টাকা দিয়ে পণ্য ক্রয় করেছি। তো আমরা আগে থেকে জানি যে প্রথম পর্বে আমরা আলোচনা করেছি যে আমরা ক্রয় বিক্রয় পণ্য দ্রব্যকে সবসময় ক্রয় বিক্রয় নামে লিপিবদ্ধ করব। পণ্য দ্রব্যকে কখনো অন্য নামে লিখতে পারবো না। তো পণ্য দ্রব্য আমরা কি করেছি, পণ্য নগদে ক্রয় হচ্ছে 10,000 টাকা। তো এর জন্য আমাদের জানতে হবে যে পণ্য নগদে ক্রয় করার ফলে কি হয়েছে, ক্রয় আমাদের ব্যয় হয়েছে, ব্যয় মানে কি ক্রয় ডেবিট হবে। এবং হচ্ছে নগদ পণ্য ক্রয় করার ফলে নগদ অর্থ চলে গেছে, নগদ অর্থ চলে যাওয়া মানে কি সম্পদ হ্রাস পেয়েছে। আর এই যে সম্পদ নগদ, এই সম্পদ হচ্ছে নগদ অর্থ হচ্ছে একটা সম্পদ, এই সম্পদ যদি হ্রাস পায় তাহলে হবে হচ্ছে ক্রেডিট, আর যদি বৃদ্ধি পায় তাহলে হবে ডেবিট। তো আমরা নগদে ক্রয় করার ফলে আমাদের নগদ অর্থ কমে গেছে, তাই এটা ক্রেডিট হবে। এবং হচ্ছে পণ্য আমরা ক্রয় ফলে আমাদের পণ্যের পরিমাণ বৃদ্ধি পেয়েছে, তাই আমরা ক্রয়কে ডেবিট করব। কারণ আমরা পণ্যকে কখনো পণ্য নামে লিখি না, পণ্যকে ক্রয় নামে লিখি। তাহলে চলো নগদে পণ্য ক্রয়। তাহলে আছে প্রথমে লিখবো আমরা ক্রয়। জুনের 2022 জুনের 2 তারিখ প্রথমে আমরা কি করেছি, ক্রয় করেছি। তাহলে লিখো ক্রয় হিসাব। এখানে কিন্তু ভাই আমরা ডেবিট ক্রেডিট লিখতে পারবো না, এখানে শুধু আমরা ক্রয় এবং বিক্রয়, আমরা শুধু হিসাবের নামগুলো লিখবো কিন্তু ডেবিট ক্রেডিট এখানে লিখতে পারবো না। তাহলে আমরা ক্রয় হিসাব লিখেছি। এর ফলে আমাদের কি হয়েছে, ক্রয়ের ফলে আমাদের নগদ অর্থ চলে গেছে, তাহলে নগদান হিসাব লিখতে হবে। নগদান হিসাব। তো ভাই এখন আমাদের এই দুইটা হিসাবের শ্রেণী নির্ণয় করতে হবে। অর্থাৎ আমরা এই ক্রয় করার ফলে কি হলো, নগদ টাকা চলে যাওয়ার ফলে কি হলো, এইটা আমাদের এখানে লিখতে হবে। তাহলে ক্রয় আমরা কি জানি, ক্রয় করলে আমরা আগের ক্লাসে পড়েছি যে ক্রয় করলে ব্যয় হয়। তাহলে ক্রয় হচ্ছে আমাদের ব্যয় হিসাব। অর্থাৎ এই যে দেখো আমরা লিখেছি সম্পদ, আর যদি ব্যয় বৃদ্ধি পায় তাহলে ডেবিট, আর যদি মালিকানা সত্ত্ব, আয় এবং দায় এইটা হ্রাস পায় তাহলে ক্রেডিট, ডেবিট। তো ক্রয় আমাদের জন্য একটা কি ব্যয় হিসাব, ক্রয় করার ফলে ব্যয় হয়। শুধু ব্যয় লিখলেও চলবে, আবার হিসাবও লিখলে সমস্যা নেই। ক্রয় হিসাব। আর সম্পদ আমরা জানি, সম্পদ হচ্ছে আমাদের জন্য একটা সম্পদ, সম্পদ হ্রাস পেয়েছে তাই আমরা এখানে লিখবো সম্পদ। নগদান হিসাব যেহেতু সম্পদ তাই এখানে সম্পদ লিখবো। সম্পদ হিসাব। তারপরের এন্ট্রিতে কি বলেছে দেখো, 4 তারিখ আয়কর প্রদান করা হলো 2,000 টাকা। অর্থাৎ আমরা আয়কর, মালিকের জন্য আমরা আয়কর প্রদান করেছি, মালিকের পিছনে যেহেতু আয়কর প্রদান করেছি তাহলে এটা আমরা উত্তোলন নামে লিখবো। আর উত্তোলন মানে হচ্ছে আমরা লিখি জুনের 4 তারিখ
সরি, উত্তোলন হিসাব। আর উত্তোলন করার ফলে কি হয়েছে, প্রতিষ্ঠান থেকে নগদ অর্থ কমে গেছে না, মালিক নগদ উত্তোলন করছে, তাহলে কি প্রতিষ্ঠান থেকে নগদ অর্থ কমে গেছে, তাই এখানে নগদান হিসাব লিখবো। নগদান হিসাব। তো এখন আমরা এটার শ্রেণী নির্ণয় করবো। শ্রেণী হচ্ছে, উত্তোলন হচ্ছে ভাইয়া আমরা জানি মালিকানা সত্ত্বের মোট চারটা উপাদান। মালিকানা সত্ত্বের চারটা উপাদান হচ্ছে মূলধন, আয়, ব্যয় এবং হচ্ছে উত্তোলন। তো উত্তোলন হচ্ছে মালিকানা সত্ত্বের একটা উপাদান, তাই এখানে আমরা মালিকানা সত্ত্ব লিখবো। মালিকানা সত্ত্ব। আর নগদান আমরা জানি, নগদান হচ্ছে আমাদের জন্য একটা সম্পদ, নগদ টাকা আমাদের জন্য সম্পদ, তাই এখানে লিখবো সম্পদ। তো এরপরে দেখো, পরের এন্ট্রিতে বলেছে জুনের 10 তারিখ অফিসের জন্য একটি ল্যাপটপ ক্রয় করা হলো। অর্থাৎ অফিসের জন্য আমরা একটি সম্পদ ক্রয় করেছি। আমরা জানি ল্যাপটপ, ল্যাপটপ হচ্ছে একটা অফিস সরঞ্জাম। যে কোনো ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস হচ্ছে অফিসের জন্য একটা সরঞ্জাম, এবং অফিস সরঞ্জাম হচ্ছে একটা সম্পদ। তো আমরা 10,000 টাকা দিয়ে একটা 30,000 টাকা দিয়ে একটা ল্যাপটপ ক্রয় করেছি। তাহলে দেখো, আমরা ল্যাপটপ ক্রয় করার ফলে কি হয়েছে, ল্যাপটপ হচ্ছে একটা অফিস সরঞ্জাম, তো আমরা এখানে লিখবো ল্যাপটপ ক্রয় করার ফলে কি হচ্ছে, আমাদের সম্পদ একটা বৃদ্ধি পেয়েছে। সম্পদ বৃদ্ধি পেলে আমরা জানি সম্পদকে সম্পদ নামে লিখতে হয়, সম্পদকে কখনো আমরা ক্রয় বিক্রয় নামে লিখতে পারবো না, তাহলে লিখবো অফিস সরঞ্জাম। এবং এই যে আমরা ল্যাপটপটা যে ক্রয় করলাম, এই ল্যাপটপটা ক্রয় করার ফলে কি হলো, আমাদের থেকে নগদ অর্থ চলে গেছে না, তাহলে আমরা লিখবো নগদান হিসাব। তাহলে এখন আমরা এটার শ্রেণী নির্ণয় করবো। অফিস সরঞ্জাম হচ্ছে ভাইয়া আমাদের আমাদের জন্য একটা সম্পদ, তাহলে আমরা সম্পদকে সবসময় সম্পদ নামে লিখি, তাই সম্পদ লিখবো। আর নগদান হিসাব আমাদের জন্য একটা সম্পদ। আশা করি বুঝতে পেরেছো। শেষের এন্ট্রিটা দেখো কি বলেছে, জুনের 28 তারিখ। জুনের 28 তারিখ হচ্ছে নগদে পণ্য বিক্রয় করা হলো 20,000 টাকা। অর্থাৎ আমরা নগদে পণ্য বিক্রয় করেছি। আমরা জানি বিক্রয় করলে আয় হয়। তো আমরা বিক্রয়কে কখনো, আমরা যখন পণ্য দ্রব্য বিক্রয় করবো, পণ্য দ্রব্যকে আমরা ক্রয় বিক্রয় নামে লিখতে হয়, পণ্য দ্রব্যকে পণ্য নামে লিখতে পারবো না। তো আমাদের বিক্রয় ফলে কি হয়েছে, বিক্রয়ের ফলে আমাদের নগদ অর্থ বৃদ্ধি পেয়েছে, তাই আমরা লিখবো নগদান হিসাব। এবং আমরা নগদান হিসাব লিখেছি, এবং আমরা কি করেছি, বিক্রয় করেছি। পণ্য যখন আমরা বিক্রয় করবো, আমরা জানি ক্রয় বিক্রয়কে বিক্রয় নামে লিখতে হয়, তাহলে লিখি বিক্রয় হিসাব। বিক্রয় হিসাব। তারপর আমরা এটার শ্রেণী কিভাবে নির্ণয় করব, নগদান হিসাব আমরা জানি আমাদের জন্য সম্পদ। তারপর হচ্ছে বিক্রয়। আমরা আমরা প্রথম পর্বে আলোচনা করেছি বিক্রয় করলে আয় হয়, ক্রয় করলে ব্যয় হয়। তো বিক্রয় করলে আমাদের কি হয় ভাইয়া, আয় হয়, তাহলে আমরা লিখবো আয়। তাহলে এই হচ্ছে ভাই আমাদের খ নাম্বার উত্তর। আশা করি বুঝতে পেরেছো। তো এইটুকু জানার জন্য আমাদের শুধুমাত্র এই হিসাব যে 5 প্রকার রয়েছে, এই হিসাবটা জানা থাকলে যথেষ্ট, তাহলে আমরা এগুলো নির্ণয় করতে পারবো। তো আমরা চলো পরবর্তী পার্টটা আলোচনা করবো। আমাদের গ নাম্বারে যে প্রশ্নটা রয়েছে সেটা আলোচনা করবো। আসসালাম।
তো ভাইয়া এখন আমরা গ নম্বর প্রশ্নটাকে উত্তর করব। তো গ নম্বর প্রশ্নতে বলেছে ভাইয়া যে জুনের ১ তারিখ, ৬ তারিখ, ১০ তারিখ এবং ২৮ তারিখ এই ৪ তারিখের হচ্ছে লেনদেন টেবুলার লেনদেনের লেনদেনগুলোর হিসাব সমীকরণের প্রভাব টেবুলারের মাধ্যমে উপস্থাপন করেন। অর্থাৎ আমাদের এই লেনদেনগুলোর হিসাব সমীকরণের যে প্রভাব রয়েছে এটা টেবিলের মাধ্যমে উপস্থাপন করতে হবে। তো আমি তোমাদের সামনে এই যে তোমাদের জন্য একটা ছক তৈরি করে রেখেছি এই অঙ্কের জন্য যে ছকটা প্রয়োজন। এবং দেখো এখানে লিখে রেখেছি যে হিসাব সমীকরণের প্রভাব টেবুলার ছক এ ইকুয়াল টু এল প্লাস ওই। এই তিনটা নামের মনে করো একটাই মানে, এই তিনটা নাম হচ্ছে একটাই অর্থ এই টেবুলার ছক। এই টেবুলার ছকটা মনে করো হিসাব সমীকরণের প্রভাব টেবুলার ছক এ ইকুয়াল টু এল প্লাস ওই প্রমাণ করো, আরো বিভিন্ন নামে আসতে পারে, তোমরা একটু বইয়ের মধ্যে দেখে নিবে যে এইটাই তোমাদের করতে বলবে। এবং এইটা তোমাদের হচ্ছে ভাইয়া পরীক্ষার মধ্যে একদম ১০০% ১০০% নিশ্চিত থাকো যে এটা তোমাদের আসবেই। একদম ১০০% তোমরা নিশ্চিত থাকো যে এটা তোমাদের আসবেই। এটা ভালোভাবে যদি প্র্যাকটিস করতে পারো তাহলে এই অধ্যায় থেকে ১০ মার্ক তোমাকে কেউ ঠেকাতে পারবে না, তোমার থেকে কেউ নিতে পারবে না। তুমি একবারে পকেটে করে বাসায় নিয়ে যাবে ১০ মার্ক। ঠিক আছে? তো আমরা ঘরটাকে একটু আলোচনা করি। প্রথমে হচ্ছে তারিখ এবং সম্পদ ইকুয়াল টু দায় এল প্লাস মালিকানা সত্ত্ব ওই। অর্থাৎ এই যে সম্পদের ঘরটা রয়েছে এই সম্পদ এবং দায় যোগ মালিকানা সত্ত্ব এই দুইটা আমাদেরকে একদম সমান রাখতে হবে। অর্থাৎ এইটার মধ্যে যেই ফলাফল আসবে এটার মধ্যে সেম ফলাফল আনতে হবে, না হলে তোমার অঙ্কটা ভুল হবে। তো ভাই এতগুলো ঘর দেখে হয়তো ভয় পাচ্ছ অনেকেই যে ভাই এতগুলো ঘর কিভাবে করব। তো দেখো একদম সহজ। আমাদের যেই কটা সম্পদ আছে তোমাদের প্রথম কাজ হচ্ছে প্রশ্নটা দেখে আগে এটা খুঁজে বের করা যে কতগুলো সম্পদ রয়েছে, কতগুলো দায় রয়েছে এবং মালিকানা সত্ত্ব কতগুলো রয়েছে। মালিকানা সত্ত্বের একটাই ঘর, মালিকানা সত্ত্ব বের করতে পারে শুধুমাত্র দায় এবং সম্পদ। এই দুইটা তোমাদের আগে খুঁজে বের করতে হবে। এবং তোমাদের জন্য একটা সুবিধার্থে আমি বলে রাখি যে যদি তোমরা জাবেদা ভালো পারো তাহলে আগে একটু জাবেদা করে নিবে, তাহলে দেখবে তোমাদের জন্য একদম সহজ হয়ে যাবে। এবং এখানে দেখো আমি প্রথমে লিখেছি যে নগদ। একটা ব্যবসা প্রতিষ্ঠানে মনে করো আর কিছু থাকুক আর না থাকুক এই নগদ টাকাটা অবশ্যই থাকবে। নগদ হচ্ছে একটা সম্পদ, এই নগদ টাকা যে সম্পদটা এই সম্পদটা মনে করো প্রতিটা প্রতিষ্ঠানেই থাকে, তাই এটা মনে করো একদম কমন। এবং এর পরের গুলো তোমাকে বের করতে হবে। এর মনে করো তুমি যদি আগে থেকে বের নাও করো এখানে মনে করো ৩টা ৪টা অথবা সর্বোচ্চ ৫টা ঘর দিয়ে রাখতে পারো। মনে করো যে কটা সম্পদ লাগে যদি কোনো ঘর খালি থাকে তাতেও কোনো সমস্যা নেই। তুমি এমনও করতে পারো যে প্রশ্ন পড়ে তুমি যেই কটা সম্পদ সেই কটা ঘরে একবারে স্পেসিফিক ভাবে দিয়ে দিলে, সেটাও করতে পারো। তাহলে দেখো তোমাদের এখানে দেখো ঘর কয়টা করেছি, ১টা ২টা ৩টা ৪টা ৫টা ৬টা ৭টা। অর্থাৎ তোমাদের যেগুলো লেনদেন থাকবে এখানে বলে দিয়েছে যে এই ১ তারিখ ৬ তারিখ ১০ তারিখ এবং ২৮ তারিখ এই ৪টা লেনদেনের আমাদের হিসাব সমীকরণের টেবিলের মাধ্যমে উপস্থাপন করতে হবে। তো ৪টার কারণে আমি ৭টা ঘর দিয়েছি। তোমাদের লেনদেন যেই কটা থাকবে তোমরা ৩টা ঘর সবসময় বেশি নিবে। যদি ৫টা লেনদেন থাকতো তাহলে আমরা ৮টা ঘর নিতাম, যদি ৬টা থাকতো তাহলে ৯টা নিতাম, এরকম ৩টা ঘর তোমরা বেশি নিবে। এবং এই টেবিলার ছকটা ভাইয়া আরো একভাবে করা যায় এবং এইটাই হচ্ছে একদম সহজ উপায়। আরেকটা ভাবে করা যায় যে এখানে একটা উদ্বৃত্ত ঘর দেওয়া হয়। আমরা করব কি আমরা পুরোটা একবারে করার পরে শেষে গিয়ে আমরা এটার জেডটাকে হিসাব করে এখানে নামাবো। আরেকটা উপায় তুমি করতে পারো যে প্রতিটা লেনদেন লেখার পরে সে এখানে তার জেডটা নামিয়ে নিবে, তাহলে তোমার ভুল হওয়ার সম্ভাবনাটা একবারে কম থাকবে, ভুল হবে না। আর এইভাবে তোমার হয়তো ভুল অনেকেই করতে পারো, তবে এইভাবে করলে তোমার সময় অনেকটাই সেভ হবে। তাহলে চলো শুরু করা যাক। তো প্রথম লেনদেনটা দেখো ভাইয়া ১ তারিখ। ১ তারিখে বলেছেন জনাব শাকিল ২০২২ সালের ১ জানুয়ারি তারিখে ৮০,০০০ টাকা নগদ এবং ৭০,০০০ টাকার অফিস সরঞ্জাম এবং ৪০,০০০ টাকার ব্যাংক ঋণ নিয়ে ব্যবসা শুরু করেছেন। তো এখন আমরা ভাইয়া এই লেনদেনটাকে দেখেই আমরা সঠিকভাবে বসাবো। তো প্রথমে কি করেছেন? প্রথমে ৮০,০০০ টাকা নগদ টাকা দিয়ে তিনি ব্যবসা শুরু করেছেন। তো আমরা নগদের ঘরে লিখবো, এখানে তারিখটা দিয়ে নিই। ২০২২ জুনের ১ তারিখ। নগদ তিনি ৮০,০০০ টাকা নিয়ে ব্যবসা শুরু করেছেন। লিখে রাখি ৮০,০০০। এরপরে কি করেছেন? এরপরে হচ্ছে ৭০,০০০ টাকার অফিস সরঞ্জাম নিয়ে শুরু করেছেন। আমরা জানি অফিস সরঞ্জাম হচ্ছে আমাদের জন্য একটা সম্পদ। তাহলে এখানে আমরা এইখানে লিখবো, মানে যেই কটা সম্পদ থাকবে সেই কটা আমরা সিরিয়াল ভাবে লিখবো। এখন আমরা অফিস সরঞ্জাম লিখবো এখানে। আমি সংক্ষেপে লিখলাম, তোমরা বুঝে নিও।
অফিস সরঞ্জাম হচ্ছে 70,000 টাকা। এর পরের লেনদেনটা একটু মনোযোগ দিয়ে দেখো। 40,000 টাকার ব্যাংক ঋণ নিয়ে তিনি ব্যবসা শুরু করেন। তো ব্যবসা যখন শুরু করেন তিনি 40,000 টাকা ঋণ নিয়েছেন ব্যাংক থেকে। এখন ভাইয়া মনে রাখবে যে আমরা যখন ব্যাংক থেকে ঋণ গ্রহণ করি তখন ব্যাংক কিন্তু আমাদেরকে কখনোই নগদে অর্থ প্রদান করে না। ব্যাংক আমাদেরকে বলে ব্যাংকে একটা অ্যাকাউন্ট খোলার জন্য, তারপরে ব্যাংক সেই অ্যাকাউন্টের মধ্যে আমাদেরকে আমাদের ঋণের টাকাটা প্রদান করে। তাহলে ব্যাংক হচ্ছে আমাদের জন্য একটা সম্পদ। ব্যাংক এই আমরা এর আগের পর্বে আলোচনা করেছি আমাদের সম্পদ কোনগুলো। তোমরা যদি কেউ ওই পর্বটা না দেখো তাহলে আমি অনুরোধ করবো তোমরা ওই পর্বটা দেখে নিতে, তাহলে তোমাদের জন্য এটা বোঝা সহজ হবে। তো ব্যাংক হচ্ছে আমাদের জন্য একটা সম্পদ, তাই এখানে আমরা ব্যাংক লিখবো। 40,000 টাকা। আরেকটা কথা ভাইয়া, অনেকেই করে কি, ব্যাংক থেকে যখন আমরা ঋণ গ্রহণ করি তখন এই নগদের সাথে তারা ব্যাংকের ঋণের টাকাটাকে যোগ করে নেয়। এভাবে হবে কিন্তু এটা সমস্যা নাই, কিন্তু এভাবে করলে ভালো। ব্যাংক কখনোই আমাদেরকে নগদ অর্থ প্রদান করে না, ব্যাংক আমাদেরকে তার ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমে টাকা দেয়। তাই আমরা এখানে ব্যাংক লিখেছি এবং ব্যাংকের মধ্যে লিখেছি। তারপরে আমাদেরকে এই দেখতে হবে এখানে কোনো লেনদেন কি মালিকানা সত্ত্বের ঘরে প্রভাব ফেলেছে কিনা। যখন কোনো লেনদেন মালিকানা সত্ত্বের যে চারটা উপাদান রয়েছে, মূলধন, আয়, ব্যয় এবং উত্তোলন, এই চারটা লেনদেনের যখন কোনো একটাকে প্রভাব বিস্তার করবে তখন আমরা শুধুমাত্র মালিকানা সত্ত্বের ঘরে লিখবো, না হলে মালিকানা সত্ত্বের ঘরে লিখবো না। তো এখন আমরা দেখো এই যে ব্যবসায় আমরা জানি মালিক যা কিছু দেন তা আমরা মূলধন নামে লিখি। ব্যবসায় তিনি মালিক 1 তারিখে নগদ 80,000 টাকা দিয়েছেন এবং 70,000 টাকার অফিস সরঞ্জাম দিয়েছেন, তাহলে আমরা লিখবো 80,000 এবং 70,000 আমরা যোগ করে এখানে বসিয়ে দিব 1,50,000। এবং এই মন্তব্যের ঘরে আমরা লিখবো হচ্ছে ভাইয়া মূলধন, অর্থাৎ আমরা মূলধন লিখবো, অর্থাৎ আমরা মালিকানা সত্ত্বে যেটাকে আমরা এখানে যেই মালিকানা সত্ত্বের উপাদানের উপর প্রভাব বিস্তার করবে আমরা সেই নামটা এখানে লিখবো। তাহলে আমরা লিখি মূলধন। তো অনেকেই বলতে পারো যে এই 40,000 টাকা এই যে ব্যাংক থেকে যে ঋণ নিয়েছে, এই ব্যাংক ঋণটা আমরা এখানে মূলধনের সাথে অ্যাড করলাম না কেন ভাইয়া? মালিক এটা নিজে দেয়নি, মালিক এটা ব্যাংক থেকে ঋণ নিয়ে আসছে। আর ব্যাংক থেকে আমরা আলোচনা করেছি ব্যাংক থেকে যখন আমরা ঋণ গ্রহণ করব তখন আমাদের কি হয়, দায়ের সৃষ্টি হয়, আমরা পাওনাদারের সৃষ্টি হয়, তাই এটা আমাদের জন্য একটা দায়। তাই এখানে আমরা লিখবো ব্যাংক ঋণ। এই যে দায়ের ঘর, এটা হচ্ছে দায়ের ঘর, দায়ের ঘরে লিখবো ব্যাংক ঋণ, ব্যাংক থেকে আমরা ঋণ গ্রহণ করেছি। ব্যাংক ঋণ 40,000 টাকা। আশা করি বুঝতে পেরেছি। এই 40,000 টাকা কিন্তু এখানে যোগ করা যাবে না, কারণ এটা মালিক দেননি, এটা মালিক ব্যাংক থেকে ঋণ হিসাবে নিয়ে আসছেন এবং মালিক হলো 80,000 টাকা নগদ দিয়েছেন এবং 70,000 টাকার অফিস সরঞ্জাম দিয়েছেন, তাই এটাকে আমরা মূলধন হিসাবে লিখেছি। আশা করি বুঝতে পেরেছো। এর পরের এন্ট্রিটা হচ্ছে জুনের 6 তারিখ। 6 তারিখে বলেছেন অফিস কর্মীকে বেতন প্রদান করা হলো 8,000 টাকা। তো আমরা জানি ভাইয়া, আমরা এর আগের পর্বে আলোচনা করেছি ব্যয় কোনগুলো। বেতন হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের জন্য একটা ব্যয়। আমরা বেতন আমাদের কর্মচারীদেরকে প্রদান করি, এটা আমাদের জন্য একটা ব্যয় হিসাব। তাহলে আমরা যখন কোনো ব্যয় হবে তখন আমরা প্রথমেই এখানে লিখব মালিক। এটা ব্যয় মানে কি, ব্যয় যে মালিকানা সত্ত্বের উপাদান না, মালিকানা সত্ত্বের ঘরে যখন প্রভাব ফেলবে তখন আমরা এখানে আগে লিখব 8,000 টাকা। এরপরে এই যে আমরা বেতনটা যে প্রদান করলাম, বেতন প্রদান করার ফলে আমাদের প্রতিষ্ঠান থেকে নগদ অর্থ কমে গেছে না? তো আমাদের প্রতিষ্ঠান থেকে যেহেতু নগদ অর্থ কমে গেছে তাই এখান থেকে আমরা এটাকে মাইনাস করে দিব নগদ অর্থ থেকে। এবং আমরা মাইনাসকে সবসময় হিসাব বিজ্ঞানে মাইনাসকে সবসময় আমরা ব্র্যাকেটের মাধ্যমে প্রকাশ করি। আশা করি বুঝতে পারছি। এখানেও আমাদের ব্র্যাকেট দিতে হবে, কেননা এটা ব্যয় কিন্তু মালিকানা সত্ত্বের কে হ্রাস করে, মালিকানা সত্ত্বের পরিমাণকে কমিয়ে দেয়, তাই এখানে আমরা মাইনাস হিসাবে লিখবো এবং এখানে লিখবো হচ্ছে ব্যয়, অথবা বেতনে লিখতে পারো, কোনো সমস্যা নেই। আশা করি বুঝতে পেরেছো। আরেকটা দিই, জুনের 6। এর পরের লেনদেনটা হচ্ছে ভাইয়া জুনের 10 তারিখ।
জুনের 10 তারিখে বলেছেন অফিসের জন্য একটি ল্যাপটপ ক্রয় করা হলো, অর্থাৎ অফিসের জন্য একটা ল্যাপটপ ক্রয় করেছি। আমরা জানি ল্যাপটপ হচ্ছে একটা অফিস সরঞ্জাম এবং অফিস সরঞ্জাম হচ্ছে একটা সম্পদ। তাই আমরা এখানে এটা কিন্তু আমরা ল্যাপটপের সাথে যে ক্রয় বিক্রয় উল্লেখ আছে আমরা কিন্তু ক্রয় বিক্রয় আমি লিখতে পারবো না, কারণ ল্যাপটপ হচ্ছে অফিস সরঞ্জাম এবং অফিস সরঞ্জাম আমাদের জন্য একটা সম্পদ। সম্পদকে আমরা কখনো ক্রয় বিক্রয় নামে লিখি না, সম্পদকে আমরা সবসময় সম্পদ নামে লিখবো। তাহলে লিখো এই যে অফিস সরঞ্জাম জুনের 10 তারিখ, আমরা ল্যাপটপ ক্রয় করেছি, ল্যাপটপ হচ্ছে একটা সম্পদ, এই অফিস সরঞ্জামের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। তাহলে লিখি কত টাকা, 30,000 টাকা। এবং এই ল্যাপটপটা যে আমরা ক্রয় করেছি, এই অফিস সরঞ্জামটা, এটা ক্রয় করার ফলে আমাদের প্রতিষ্ঠান থেকে নগদ অর্থ কমে গেছে না? তাহলে নগদ অর্থ যখন কমে যাবে তখন আমরা এখান থেকে নগদের ঘর থেকে এটাকে মাইনাস করে দেব। দেখো ভাই, এটা কিন্তু আমরা এই যে মালিকানা সত্ত্বের ঘরে লিখতে পারবো না, কারণ এটার ফলে কোনো মালিকানা সত্ত্বের ঘরে প্রভাব বিস্তার করেনি, কারণ এটা আমাদের জন্য সম্পদ। একটা সম্পদ বৃদ্ধি পাওয়ার ফলে একটা সম্পদ আমাদের জন্য হ্রাস পেয়েছে, তাই এটাকে আমরা এখানে লিখতে পারবো না। আবার ভুল করে তোমরা অনেকে ওখানে লিখে পেলো ক্রয় বিক্রয়ের কারণে, কিন্তু মনে রাখবে সম্পদকে আমরা কখনো ক্রয় বিক্রয় নামে লিখি না, সম্পদকে সবসময় সম্পদ নামে লিখতে হয়। তারপরের এন্ট্রিটা দেখো, তারপরের এন্ট্রিটা হচ্ছে জুনের 28 তারিখ, নগদে পণ্য বিক্রয় করা হলো 20,000 টাকা, অর্থাৎ আমরা নগদে পণ্য বিক্রয় করেছি। আমরা জানি বিক্রয় করলে আয় হয়, যেহেতু আমাদের আয় হচ্ছে মালিকানা সত্ত্বের ঘরের উপাদান, তাই আমরা এখানে লিখবো 20,000 টাকা এবং এখানে লিখবো আয়, অথবা বিক্রয়ও লিখতে পারো। এটা হচ্ছে জুনের 28 তারিখ। তো আমরা যে বিক্রয় করলাম, বিক্রয়ের ফলে আমাদের আয় হয়েছে, আর আয় হলে কি হবে, আমরা জানি আয় হলে প্রতিষ্ঠানের নগদ অর্থ বৃদ্ধি পায়, আর প্রতিষ্ঠানে যেহেতু নগদ অর্থ বৃদ্ধি পেয়েছে, এই নগদের ঘরে আমরা এটাকে প্লাস করে দেব। তো আমাদের সবগুলো এন্ট্রি লেখা হয়ে গেছে, এখন আমরা এগুলোকে তাদের এখানে যোগ যোগ করে নামিয়ে দিব, সবগুলো যোগ বিয়োগ করে নামিয়ে দিব। তো আমরা 30,000 এবং 70,000 যদি যোগ করি, এখানে হবে 1,00,000। ব্যাংকের ঘরে শুধুমাত্র 40,000, ব্যাংক ঋণের ঘরে 40,000। তারপরে এগুলো কি হিসাব করতে হবে। দেখো এখানে হচ্ছে 1,50,000 থেকে 8,000, এখানে হবে 1,62,000। তারপর এটাকে আমরা একটু যোগ বিয়োগ করি। এখানে হচ্ছে 62,000। তো আমরা জানি ভাই, এই যে সম্পদ এবং দায় যোগ মালিকানা সত্ত্ব, এই দুইটাকে সবসময় সমান রাখতে হবে। তাই এখানে আমরা যেটাকে এই তিনটাকে যোগ করে নামিয়ে দিব। এখানে হচ্ছে 1,62,000 এবং 40, 2,02,000। এবং এইখানে হচ্ছে, এইখানেও দেখো 2,02,000। দেখো আমাদের সম্পদ এবং দায় এবং মালিকানা ঘরের এই দুইটা টাকা কিন্তু সমান হয়ে গেছে, তার মানে আমাদের অঙ্কটি সঠিক হয়েছে। তো ভাই এইভাবে আমাদেরকে বুঝে বুঝে অঙ্কটা প্র্যাকটিস করতে হবে। দেখো প্রথমে আমাদের জন্য এই যে মালিক সম্পদ দিয়েছেন, সম্পদ দুটোকে যোগ করে আমরা মূলধনের ঘরে লিখেছি, তারপরে যেটা মালিকানা সত্ত্বের পরিমাণকে বৃদ্ধি করে অথবা হ্রাস করে সেটাকে মালিকানা সত্ত্বের ঘরে লিখবো, কিন্তু সম্পদের সাথে যদি কখনো ক্রয় বিক্রয়ের কথাটি উল্লেখ থাকে সেটাকে আমরা কখনোই মালিকানা সত্ত্বের ঘরে লিখতে পারবো না, কারণ ক্রয় বিক্রয় আমরা সম্পদকে কখনো ক্রয় বিক্রয় নামে উল্লেখ করি না, সম্পদকে সম্পদ নামে লিখি। তাহলে আশা করি বুঝতে পেরেছো। তো এইভাবে আমরা আশা করি আরো পরবর্তীতে
আরো গুরুত্বপূর্ণ যেসব বোর্ড প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে সমাধান করার চেষ্টা করব। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, এবং আমাদের এই ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিও, এবং আমাদের পাশে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।